সংবিধান লঙ্ঘন ও রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে তাকে গ্রেফতার করা হয়। যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন ডক্টর ইউনূস। প্রফেসর ইউনূস সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতার মামলায় কি ফেসে যাচ্ছেন? তার কি পরিমাণ শাস্তি হতে পারে? অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি সেটাই কি হয়ে যেতে পারে প্রফেসর ইউনূসের? ইউনূসের বিরুদ্ধে সরকারকে তদন্ত করা উচিত। আপনি ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার প্রক্রিয়ায় যাচ্ছেন, মানে স্টেপ বাই আমি স্টেপ। আগেও করেছি, আবার করব। সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম, এই চারজন খুব দ্রুততার সাথে বাংলাদেশ থেকে সেফ এক্সিট নেওয়ার জন্য সর্বোচ্চ প্রক্রিয়া চালাচ্ছে এবং টাকা পয়সার একটা ব্যাপক লেনদেন হওয়ার সম্ভাবনা আছে। এরা এর মাধ্যমে কোনোভাবে বাংলাদেশ থেকে বের হতে পারে কিনা সেই প্রক্রিয়া চালাচ্ছে। হঠাৎ করেই রাজনীতিতে আওয়ামী লীগ নিয়ে তুমুল আলোচনা। এক কথা বলে আওয়ামী লীগ নিয়ে রাজনীতিতে তোলপাড়। আওয়ামী লীগের হামলায় বিএনপির 4 নেতাকর্মী নিহত। আওয়ামী লীগে যোগ দিতে পারেন রুমিন ফারহানা। আসলে কি ঘটনা সত্য, নাকি এর পেছনে আছে অন্য কোনো ঘটনা? রুমিন ফারহানা কি তবে আওয়ামী লীগে যোগ দিতে পারেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে রুমিন ফারহানার আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়টি প্রথম দর্শনে অবিশ্বাস্য মনে হলেও বাংলাদেশের রাজনীতির মাঠে কোনো কিছুই একেবারে অসম্ভব নয়। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, অবশেষে সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধে গ্রেপ্তার হতে চলেছেন সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক মণ্ডলী, এই অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, তাহলে তাকে কি শাস্তি দেওয়া হতে পারে সে বিষয়টিও আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। সেই সাথে দর্শক, আপনাদের কাছে আমি জানতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কি এই রাষ্ট্রদ্রোহিতার মামলা করা উচিত কিনা বলে মনে করছেন আপনি, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে চলেছেন। বিচার কার্য শুরু হতে না হতেই এবার পালাতে শুরু করেছেন সাবেক সমন্বয়ক, বর্তমান এনসিপির নেতারা। দর্শক, কে কে পালাতে চলেছেন তা হয়তো ভিডিওর শুরুতেই বুঝতে পেরেছেন। দর্শক, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। প্রফেসর ইউনূস সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতার মামলায় কি ফেসে যাচ্ছেন? যদি ফেসে যান তাহলে শেষ পর্যন্ত বিচারের মুখোমুখি হতে হলে তার কি পরিমাণ শাস্তি হতে পারে? সংবিধান লঙ্ঘন করা, রাষ্ট্রদ্রোহিতা করা, রাষ্ট্রদ্রোহিতা একটা সর্বোচ্চ শাস্তি, মানে সর্বোচ্চ শাস্তির একটা অপরাধ। রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সেরকম একটা অপরাধ, সেরকম একটা কাজ জেনে বুঝে যদি করে থাকেন কেউ, তার ব্যাপারে যদি অভিযোগ আসে এবং অভিযোগগুলো যদি প্রমাণিত হয়, তাহলে কোন পরিস্থিতির দিকে যাচ্ছে সবকিছু। রাষ্ট্রদ্রোহিতা এবং সংবিধান লঙ্ঘনের কি কি কাজ করলেন এবং মানে নিজের ক্ষমতার অপব্যবহারের কি কি কাজ করলেন মোটা দাগে প্রফেসর ইউনূস, এবং তার বিরুদ্ধে যদি এই অভিযোগগুলো আদালতে যায় তাহলে কোন শাস্তির মুখোমুখি হতে চলেছেন প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূস ক্ষমতায় থাকতে নিজের নামে যে মামলাগুলো ছিল সেগুলো নির্বাহী আদেশে তুলে নিয়েছেন। নির্বাহী আদেশে কোনো সৎ লোক, সাহসী লোক ক্ষমতায় গিয়ে নিজের মামলা তুলে নেয় না। যদি তিনি সৎ হয়ে থাকেন, নির্দোষ হয়ে থাকেন, তাহলে আদালত ফেস করে আদালতে নির্দোষ প্রমাণ হবেন, সেই সাহসটা তার থাকা উচিত ছিল। সেই সাহসটা তার ছিল না বলে নির্বাহী আদেশে তিনি তার মামলাগুলো তুলে নিয়েছিলেন। এটা একটা বড় অপরাধ বলে অনেকে মনে করছেন। সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মাহবুব কামাল আজকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এই বিষয়টা নিয়ে। তার ফেসবুক পোস্টটা দেখে নিন। সেখানে তিনি বলছেন, রাষ্ট্রপতির সাক্ষাৎকারটি পড়ার পর হিসাব করতে বসেছি সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতার দায়ে প্রফেসর সাহেবের বিরুদ্ধে কতটি মামলা দায়ের করা যায়। আঙুলের কড়াই কুলাচ্ছে না, ক্যালকুলেটর হাতে নিতে হবে। অর্থাৎ এত মামলা দায়ের হতে পারে রাষ্ট্রদ্রোহিতা এবং সংবিধান লঙ্ঘনের, যেটা আঙুল দিয়ে গুনে কুল পাওয়া যাবে না, ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। তবে কি সত্যি সত্যি মুদ্রার অপোজিট পৃষ্ঠা দেখতে চলেছেন সাবেক প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী প্রফেসর ইউনূস? কে করবেন এই রাষ্ট্রদ্রোহ মামলা? সেই মামলা আদালতে গেলে কি অবস্থা দাঁড়াবে? পরিবর্তিত প্রেক্ষাপটে কোন দিকে যাবে পরিস্থিতি? প্রফেসর ইউনূস এখনও দেশে রয়েছেন, তিনি কি আদৌ দেশে থাকবেন? তাহলে অনেকগুলো প্রশ্ন সামনে এসেছে। চলুন একটু জেনে দেখি কে করবেন রাষ্ট্রদ্রোহ মামলা, তার ফলে কি পরিস্থিতি হতে চলেছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা কে দিলেন? ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ।
তিনি বলেছেন, ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। বর্তমান সরকার পদক্ষেপ না নিলে আমি রাষ্ট্রদ্রোহ মামলা করব। সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল মানচিত্রে অংশগ্রহণ করে তিনি এই বক্তব্য দিয়েছেন। মহসিন রশিদ বলেছেন, প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতি একমাত্র সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি ছিলেন। সেই রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখা, নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে অবহিত না করা এবং সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা করা গুরুতর লঙ্ঘন। এটি শুধু সংবিধান লঙ্ঘন নয়, ইটস ট্রিজন। তিনি বলেন, রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে দেয়া হয়নি। তাকে ভয়ভীতি দেখিয়ে মানসিক চাপে রাখা হয়েছে এবং রাষ্ট্রপতির কাছে পাঠানো নথিতে সই করানো হয়েছে। রাষ্ট্রপতি সহযোগিতা না করলে রাষ্ট্রে অচলাবস্থা সৃষ্টি হতে পারত। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতীক, তাকে যথাযথ সম্মান না দেখানো রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ করার শামিল। মহসিন রশিদ বলেন, একজন সাবেক উপদেষ্টা রাষ্ট্রপতিকে চোর বলেছিলেন। যার হাতে শপথ নিয়েছেন তাকেই চোর আখ্যা দিয়েছেন তিনি দাবি করেন, প্রেস উইং অপসারণ, বঙ্গভবন ঘেরাও এবং রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা এসব ছিল রাষ্ট্রীয় শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড। এসব ঘটনার সঙ্গে ডক্টর ইউনূসের সম্পৃক্ততা বা নীরব সমর্থন ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি বা কমিশন গঠন করা উচিত। ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে তদন্ত দাবি করেন মহসিন রশিদ। তিনি বলেন, রাষ্ট্র কোনো খেলার বিষয় নয়, রাষ্ট্রের ক্ষতি হয়েছে কিনা তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করা দরকার। সংবিধানের 106 অনুচ্ছেদ চ্যালেঞ্জ করার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ বিষয়ে তিনি আদালতে গিয়েছেন এবং রায়ের সার্টিফাইড কপির জন্য আবেদন করেছেন। রায় হাতে পেলে তিনি রিভিউ করবেন। ভবিষ্যতে যেন আর কোনো অবৈধ বা অসাংবিধানিক অন্তর্বর্তী সরকার না আসে সেই ব্যাপারে সতর্ক থাকা জরুরি। মহসিন রশিদ বলেন, সরকার যদি কোনো ইনকোয়ারি কমিটি গঠন না করে তবে তিনি নিজেই নোটিশ দিয়ে মামলার উদ্যোগ নেবেন এবং ইউনূসকে পক্ষভূত করবেন। আগেও করেছি, আবারও করব। অর্থাৎ সরকার যদি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা না করে, ব্যবস্থা না নেয়, তাহলে তিনি নিজে মামলা করবেন। ডক্টর ইউনূসকে প্রধান আসামি করে তিনি মামলা করবেন। এখন তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? এখন পরিস্থিতি কি এরকম দাঁড়াবে যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এখন মামলা দায়ের হতে থাকবে এবং সেই মামলা দায়ের হতে থাকলে তাকে এমন জেলে তো যেতে হতেই পারে বটে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি, বাংলাদেশের আইনের যে সর্বোচ্চ শাস্তি, যার চাইতে বেশি শাস্তি আর নেই, সেটাই কি হয়ে যেতে পারে প্রফেসর ইউনূসের? এরকম দিনও কি আমাদেরকে দেখতে হবে? এই নথি দিয়ে, এই দলিল দিয়ে ডক্টর ইউনূস গং এবং ডক্টর ইউনূসের আশেপাশে যারা ছিল জুলাই সন্ত্রাসে সম্পৃক্ত, প্রত্যেকের বিচার হবে এবং সংবিধানের 7 ক ধারা অনুযায়ী এদের প্রত্যেককে ঝুলানোর বন্দোবস্ত করা যাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের এই বক্তব্যের মাধ্যমে। এটা দেখার পর জুলাই সন্ত্রাসে সম্পৃক্ত যারা আছে তাদের মোটামুটি একদম অবস্থা খারাপ হয়ে গেছে। সার্জিস আলম দেখেন কি বলতেছে। ডক্টর ইউনূসকে মানুষ মিস করা শুরু করবে, বেশি দিন লাগবে না, মাসখানেক সর্বোচ্চ। আমরা ওই টাইমে এতটা ফ্রিডমে ছিলাম, এটা আমাদের জায়গা থেকে আমরা ফিল করব সামনে, যখন ফ্রিডমটাকে আবার চেপে ধরা হবে আর কি। এটা আমরা বুঝবো আস্তে আস্তে আমাদের জায়গা থেকে। এবং আমরা যা মন চাইছে তাই করছি। পোলাপান মন চাইছে সচিবালয়ে ঢুকে গেছে, পোলাপানের মন চাইছে উপদেষ্টা যিনি একজন মন্ত্রী ওনার কাছে চলে গেছে, পোলাপান মন চাইছে মানে 5 জন উপদেষ্টা একটা মিটিং ওখানে চিল্লাচিল্লি করছে, সবাইকে গালিগালাজ করছে। মানে এই ফ্রিডম সবাই মিস করবে, মানে অতিরিক্ত ফ্রিডম দিয়ে ফেলছিল। এই যে এখন কেউ একটা আন্দোলন নামানোর সাহস করবে, শাহবাগ ব্লক করার এত সহজে সাহস করবে? হ্যাঁ, আর তখন শত আন্দোলন। ডক্টর ইউনূসকে মানুষ মিস করা শুরু করবে, বেশি দিন লাগবে না, সর্বোচ্চ মাসখানেক লাগবে। কারণ আগে এমনই ফ্রিডম ছিল যে মন্ত্রণালয়ে মন্ত্রীরা বৈঠক করছে, সেখানে গিয়ে চিল্লাচিল্লি করা গেছে। মানে মবের যে কালচারটা ছিল ইউনূসের শাসনামলে, সেই মবের কালচার এখন নাই, মোটামুটি অনেকটাই কমে গেছে, যার কারণে তাদের অনেক মনক্ষুণ্ণ, তারা কষ্ট পাচ্ছে, তারা ভাবছে ডক্টর ইউনূসকে বাংলাদেশের মানুষ মিস করবে। ভাবা যায় কি ধরনের বুদ্ধি নিয়ে এরা নাকি জাতীয় রাজনীতি করে। যাই হোক, যেই মূল প্রসঙ্গ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম, এই 4 জন খুব দ্রুততার সাথে বাংলাদেশ থেকে সেফ এক্সিট নেওয়ার জন্য সর্বোচ্চ প্রক্রিয়া চালাচ্ছে এবং এই প্রক্রিয়ার অংশ হিসেবে তারা বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাই কমিশন, তাদের যে বাপদাদাদের দেশ, সার্জিসদের বাপদাদাদের দেশ পাকিস্তান হাই কমিশনের একজন কর্মকর্তা মিস্টার কামরান ধাঙ্গাল তার নাম, তিনি কাউন্সিলর পলিটিক্যাল, তার সাথে সব ধরনের দেন দরবার চালাচ্ছে। বিভিন্ন ধরনের তাকে লোভনীয় প্রস্তাব দেওয়া হচ্ছে, টাকা পয়সার একটা ব্যাপক লেনদেন হওয়ার সম্ভাবনা আছে। এরা এর মাধ্যমে কোনোভাবে বাংলাদেশ থেকে বের হতে পারে কিনা সেই প্রক্রিয়া চালাচ্ছে। কারণ এই মুহূর্তে সেনাবাহিনীর কোনো অংশ তাদের সাথে আসলে ওইভাবে যোগাযোগ করছে না, যোগাযোগ করার চেষ্টা করেও তারা বারবার ব্যর্থ হয়েছে। সার্জিসের ছোট ভাইকে ইতিমধ্যে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে আর কয়েক মাস পূর্বেই। আসিফ, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মাহফুজ আলম, এই 4 জন এই ধাঙ্গাল মিস্টার কামরান ধাঙ্গালের সাথে সর্বোচ্চ বৈঠক করতেছে। ইতিমধ্যে কয়েকবার বৈঠক হয়েছে, রাজধানীর ওয়েস্টের একটা কামরাতে, একটা কক্ষে বৈঠক হয়েছে।
সেই বৈঠকে তারা 5 জন উপস্থিত ছিল। এখন অনেকে বলতে পারেন সেই প্রমাণ কোথায়? এইসব গোয়েন্দা ইনফরমেশন বা প্রমাণ ফুটেজ আপনাদেরকে দেখানো যাবে না, এইসব ফুটেজ কেউ দেয় না। যদি বিশ্বাস না হয় আপনারা আপনাদের সোর্সের মাধ্যমে খবর নিয়ে দেখতে পারেন। তারা এই কামরান ধাঙ্গালের সাথে বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট লেনদেনের কথা বলতেছে। যদি মোটামুটি তিনি আগ্রহী হন সেক্ষেত্রে দেখা গেছে সার্জিস হয়তো বা দেশ থেকে চলে যেতেও পারে। এখন বিএনপি তাদেরকে আটকাবে কিনা, তাদের যেই অপশাসন, তাদের যে দুর্নীতির ফিরিস্তি গত 17-18 মাসে, এগুলা বিএনপি যদি সামনে নিয়ে সেদেরকে আইনের আওতায় আনে, তবে বাংলাদেশের মানুষ হয়তো বা এই যাত্রায় বিএনপিকে ক্ষমা করলে করতেও পারে। আর যদি এদেরকে সেফ এক্সিট দেওয়া হয় সেক্ষেত্রে আমার মনে হয় না বিএনপির প্রতি বাংলাদেশের মানুষের ওই বিশ্বাসটুকু থাকবে। বাংলাদেশের ইমিগ্রেশন কর্মকর্তা যারা আছেন প্রত্যেকটা বিমানবন্দরে, পাশাপাশি যারা এই সংশ্লিষ্ট কাজের সাথে সম্পৃক্ত, তাদের উদ্দেশ্যে একটা বার্তা থাকবে, এ ধরনের দেশদ্রোহী, এ ধরনের লুটপাটকারীকে আপনারা দেশ থেকে চলে যেতে দেবেন কিনা সেটা আপনাদের বিবেকের উপর প্রশ্ন রেখে গেলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আওয়ামী লীগে যোগ দিতে পারেন রুমিন ফারহানা। আসলেই কি ঘটনা সত্য, নাকি এর পেছনে আছে অন্য কোনো ঘটনা? রুমিন ফারহানার বাবা ছিলেন ভাষা সৈনিক অলি আহাদ। তিনি ছিলেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এবং আওয়ামী মুসলিম লীগের অর্থাৎ বর্তমান আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। 52 ভাষা আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, দলটির জন্য ঘাম ঝরিয়েছেন, কিন্তু শেষে ভুল বোঝাবুঝিতে আওয়ামী লীগে ব্রাত্য হয়ে পড়েন। মৌলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত অলি আহাদ পরবর্তীতে মতাদর্শগত কারণে আওয়ামী লীগ থেকে বেরিয়ে যান এবং নিজের রাজনৈতিক পথ বেছে নেন। রুমিন ফারহানা সেই আফসোসটাই করলেন সেদিন। বাবার মতো তারও একই পরিণতি। সে যাই হোক, গত 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে মহান ভাষা সৈনিকের মেয়ে রুমিন ফারহানাকে ফুল দিতে দেওয়া হয়নি। মব সৃষ্টি করে তাকে ফুল দেওয়া থেকে বিরত রাখা হয়েছে। অভিযোগ উঠেছে তার সেই পুরনো দলের বিপক্ষেই, যে দলের জন্য তিনি গলা চড়িয়েছেন কোটিবার। প্রশ্ন উঠেছে, তারেক রহমানের মবের দিন শেষ বলাটা কি শুধুই কথার কথা? তাহলে রুমিন ফারহানা কষ্ট পেয়েছেন, একথা সত্যি। নিজে এমন একজনের মেয়ে হয়ে, যা হোক, কষ্ট কিন্তু তিনি পেয়েই আসছেন গত কয়েক মাস ধরে। অভিযোগ করেছেন নির্বাচনে নানান বাধার সম্মুখীন হয়েছেন। অভিযোগ করেছেন তার সাবেক দলের বিরুদ্ধেই। কিন্তু শেষ জয়টা হয়েছে তারই, জিতেছে হাঁসমার্কা। নির্বাচনে জিতে দেখিয়ে দিয়েছেন নিজের সক্ষমতা। বিএনপি থেকেও নাকি যোগাযোগ করা হয়েছিল, তিনি সাড়া দেননি। কিন্তু সোশ্যাল মিডিয়া সয়লাব তার আওয়ামী লীগের পক্ষে বলা কথামালা। খুলনা থেকে রাজশাহী বিদেশ বানিয়ে ফেলেছে আওয়ামী লীগ, কিংবা আওয়ামী লীগ এখন মজলুম, তাদের পাশে থাকাই সমীচীন ইত্যাদি বলে কেমন যেন এক প্রশ্ন ছুড়ে দিয়েছেন জনমানসে। প্রশ্নটা হলো, রুমিন ফারহানা কি তবে আওয়ামী লীগে যোগ দিতে পারেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে রুমিন ফারহানার আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়টি প্রথম দর্শনে অবিশ্বাস্য মনে হলেও বাংলাদেশের রাজনীতির মাঠে কোনো কিছুই একেবারে অসম্ভব নয়। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে, যখন রুমিন ফারহানা তার দীর্ঘদিনের রাজনৈতিক আশ্রয়স্থল বিএনপি থেকে এক প্রকার ছিটকে পড়েছেন এবং স্বতন্ত্র হিসেবে নিজের জনসমর্থন প্রমাণ করে দেখিয়েছেন, তখন তার সামনে নতুন রাজনৈতিক মেরুকরণের পথ খোলাই থাকছে। সোশ্যাল মিডিয়ায় তার সাম্প্রতিক কিছু বক্তব্য, যেখানে তিনি আওয়ামী লীগের আমলের দৃশ্যমান উন্নয়নের কথা পরোক্ষভাবে স্বীকার করেছেন বা দলটির বর্তমান কোণঠাসা অবস্থাকে মজলুম হিসেবে ইঙ্গিত করেছেন, সেটি কেবলই পুরনো দলের প্রতি অভিমান, নাকি নতুন কোনো সমীকরণের সূক্ষ্ম ইঙ্গিত, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর চর্চা চলছে। রাজনীতিতে টাইমিং এবং ন্যারেটিভ খুব গুরুত্বপূর্ণ। রুমিন ফারহানা হয়তো সেই টাইমিংয়ের অপেক্ষাতেই আছেন। তার মতো একজন তুখোড় বক্তা, আইনের মানুষ এবং জনপ্রিয় মুখ যদি সত্যিই আওয়ামী লীগে যোগ দেন, তবে তা দেশের রাজনীতিতে একটি বড় ধরনের ভূমিকম্পের সৃষ্টি করবে, কোনো সন্দেহ নেই। এই সম্ভাবনাটি আপাতত গুঞ্জন হিসেবে বাতাসে ভাসলেও পর্দার আড়ালের রাজনৈতিক দেনদরবার অনেক সময় অবিশ্বাস্য বাস্তবের জন্ম দেয়। যদি সত্যিই এমন কোনো রাজনৈতিক নাটকীয়তা ঘটে যায়, তবে এটিকে এক অর্থে বাবার স্মৃতিবিজড়িত দলে ফেরা হিসেবেও আখ্যা দেওয়া যেতে পারে। রুমিনের বাবা অলি আহাদ ছিলেন আওয়ামী লীগের একেবারে সূচনালগ্ন বা প্রতিষ্ঠাকালীন অন্যতম কাণ্ডারি। দলটির জন্মলগ্নে যে কজন নেতার রক্ত, ঘাম এবং মেধার বিনিময়ে আওয়ামী লীগ আজকের এই সুবিশাল বটবৃক্ষে পরিণত হয়েছিল, অলি আহাদ তাদেরই একজন। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই দলটিতে তিনি বেশি দিন থিতু হতে পারেননি। মতাদর্শগত দ্বন্দ্ব, বৈদেশিক নীতির প্রশ্নে বিরোধ এবং অভ্যন্তরীণ রাজনীতির জাঁতাকলে পড়ে তাঁকে সরে যেতে হয়েছিল। আজ যদি তার মেয়ে, যিনি নিজেও নিজের রাজনৈতিক দলের চরম অবমূল্যায়নের শিকার হয়ে স্বতন্ত্র হিসেবে লড়তে বাধ্য হয়েছেন, সেই পুরনো ঠিকানায় ফিরে যান, তবে তা ইতিহাসের এক দারুণ পুনরাবৃত্তি তৈরি করবে। বাবার অসমাপ্ত রাজনৈতিক গল্পটার যেন একটা নতুন অধ্যায় শুরু হবে মেয়ের হাত ধরে। রুমিন ফারহানার জন্য এটি যেমন গভীর আবেগের জায়গা হতে পারে, তেমনি তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য হতে পারে এক অভাবনীয় টার্নিং পয়েন্ট। এখন সবচেয়ে বড় এবং প্রাসঙ্গিক প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি তাকে দলে ফেরাবে? 5 আগস্টের পট পরিবর্তন এবং পরবর্তীতে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ এখন অনেকটাই কোণঠাসা ও নেতৃত্ব শূন্য। তাদের প্রথম সারির নেতারা অনেকেই দৃশ্যপটের বাইরে, আত্মগোপনে বা আইনি জটিলতায় জর্জরিত। এই চরম সংকটের মুহূর্তে দলের হাল ধরার মতো
বিপর্যস্ত কর্মী সমর্থকদের চাঙ্গা করার মতো এবং সর্বোপরি গণমাধ্যমে শক্ত ভাষায় যৌক্তিক কথা বলার মতো একজন নেতার বড্ড অভাব দলটিতে। রুমিন ফারহানার মতো একজন বাগ্মী, উচ্চশিক্ষিত এবং জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ আওয়ামী লীগের এই বিশাল শূন্যতা পূরণে দারুণ কার্যকরী হতে পারে। অতীতে আমরা দেখেছি রাজনৈতিক প্রয়োজনে আওয়ামী লীগ অনেককেই আপন করে নিয়েছে, এমনকি কট্টর সমালোচকদেরকেও দলের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে। সুতরাং অস্তিত্ব রক্ষার এই কঠিন লড়াইয়ে রুমিনকে দলে টানলে রাজনৈতিকভাবে আওয়ামী লীগেরই লাভ বেশি। যদিও দলের তৃণমূলের নেতাকর্মীরা যারা বছরের পর বছর ধরে রুমিনের কড়া ও ঝাঁঝালো সমালোচনার শিকার হয়েছেন, তারা এই সিদ্ধান্তকে শুরুতে কিভাবে নেবেন সেটিও দলটির হাইকমান্ডকে গভীরভাবে ভাবতে হবে। তবে রাজনীতি যেহেতু সম্ভাবনার শিল্প, তাই পারস্পরিক স্বার্থের মিল হলে আওয়ামী লীগের দরজা তার জন্য উন্মুক্ত হওয়াটা মোটেও আশ্চর্যের বিষয় হবে না। রাজনীতিতে যোগ্যতার চেয়ে ব্যক্তিগত আনুগত্য এবং দলীয় সমীকরণ অনেক সময় বড় হয়ে দাঁড়ায়, যার জলজ্জান্ত প্রমাণ আমরা বিএনপির বর্তমান অনেক সিদ্ধান্তে দেখতে পাচ্ছি। এই প্রসঙ্গে অনিবার্যভাবেই চলে আসে বর্ষিয়ান নেতা, প্রখ্যাত আইনজীবী এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের কথা। রাজনৈতিক অঙ্গনে একটি কথা বেশ জোরালোভাবেই প্রচলিত যে সারা দেশে আওয়ামী লীগের যে বিশাল ভোট ব্যাংক বা নীরব সমর্থক গোষ্ঠী, তাদের একটি বড় অংশকে বিএনপির দিকে আকৃষ্ট করার পেছনে ফজলুর রহমানের মতো পরিচ্ছন্ন মুক্তিযুদ্ধপন্থী নেতাদের বিশাল ভূমিকা ছিল। তার পরিচ্ছন্ন ইমেজ, যুক্তিপূর্ণ বক্তব্য এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার সত্তাটি অনেক সাধারণ এবং নিরপেক্ষ ভোটারকে বিএনপির প্রতি ভরসা জুগিয়েছে। কিন্তু দলের হাইকমান্ড বা তারেক রহমান এখন পর্যন্ত তাকে দলে কোনো বড় সম্মানজনক বা নীতি নির্ধারণী দায়িত্ব দেননি। যিনি দলের জন্য এত বড় একটি ইতিবাচক ইমেজ তৈরি করতে সাহায্য করলেন, তাকেই যদি দল যথাযথ মূল্যায়ন না করে, তবে স্বভাবতই প্রশ্ন ওঠে বিএনপি আসলে কাদের মূল্য দিচ্ছে। রুমিন ফারহানার মতো ফজলুর রহমানও কি তবে একই ধরনের উপেক্ষার শিকার হলেন? যোগ্যদের এই অবমূল্যায়ন দলের অভ্যন্তরীণ ক্ষোভকে আরও উস্কে দিচ্ছে এবং তৃণমূলের কর্মীদের মাঝে ভুল বার্তা পৌঁছে দিচ্ছে। রাজনীতির এই জটিল এবং বহুমাত্রিক দাবা খেলায় আরও একটি বিষয় সম্প্রতি সবার নজর কেড়েছে, আর তা হলো আওয়ামী লীগের একের পর এক কার্যালয় ধীরে ধীরে খুলে যাওয়া। আগস্ট পরবর্তী সময়ে যে দলটির কার্যালয়গুলোর সামনে যাওয়াটাই ছিল প্রায় অকল্পনীয় এবং চরম ঝুঁকিপূর্ণ, সেখানে এখন ধীরে ধীরে প্রাণের সঞ্চার হচ্ছে, সাইনবোর্ড উঠছে, নেতারা উঁকি ঝুঁকি মারছেন। রাজনৈতিক পাড়ায় জোর গুঞ্জন রয়েছে যে বিএনপির এক প্রকার গ্রিন সিগন্যাল বা নীরব সম্মতির কারণেই এমনটা সম্ভব হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি হয়তো চাইছে না রাজনীতিতে একচেটিয়া শূন্যতা তৈরি হোক, অথবা অতি ডানপন্থী বা তৃতীয় কোনো শক্তির আকস্মিক উত্থান ঘটুক। আওয়ামী লীগকে মাঠে রেখে একটি নিয়ন্ত্রিত ও দুর্বল বিরোধী দল হিসেবে তাদের কিছুটা স্পেস দেওয়াটা বিএনপির দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশলেরই অংশ হতে পারে। এতে করে আন্তর্জাতিক অঙ্গনেও একটি স্থিতিশীল এবং গণতান্ত্রিক পরিবেশের বার্তা দেওয়া যায়। আর ঠিক এই সুযোগটি কাজে লাগাতে চাইছে আওয়ামী লীগ। এই নতুন রাজনৈতিক মেরুকরণে রুমিন ফারহানার মতো নেতারা, যারা নিজেদের দলে কোণঠাসা কিন্তু নিজস্ব ভোট ব্যাংক ও তুমুল জনপ্রিয়তা রয়েছে, তারা যদি আওয়ামী লীগের মতো একটি প্রতিষ্ঠিত কিন্তু বর্তমানে নেতৃত্ব সংকটে থাকা দলে যোগ দেন, তবে তা শুধু আওয়ামী লীগেরই পুনরুজ্জীবন করবে না, উল্টো বাংলাদেশের আগামী দিনের রাজনীতির মানচিত্রকে পুরোপুরি বদলে দিতে পারে। রাষ্ট্রপতি যে বিষয়ে হিন্স দিয়েছেন যে তাকে অপসারণের জন্য একজন বিচারপতি, সাবেক একজন বিচারপতিকে দায়িত্ব নেওয়ার জন্য একজন উপদেষ্টা তার সাথে দীর্ঘ 1-1.5 ঘন্টা বৈঠক করেছিলেন, সেখানে নামগুলো উজ্জ্বল রেখেছেন। আপনি যখন রিজওয়ানা হাসানের নামটি ডিসক্লোজ করলেন, আপনি কি এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে কোন উপদেষ্টা গিয়েছিল? এইটা এই মুহূর্তে আমি এটা বলতে চাই না, বিকজ শুধু এরা দেখা করে নাই, বিদেশিরাও এসে দেখা করেছে। আমি এই মুহূর্তে এই নামটা নিতে চাই না, ফর ট্যাকটিক্যাল রিজনস এন্ড টেকনিক্যাল রিজনস। যেটি গুঞ্জন, আমি সেটাই বলি। আপনার যে সমস্যা আমি বলি, যেমন আসিফ নজরুল গিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমদের কাছে তাকে দায়িত্ব নেওয়ার জন্য, আমি এটা শুনেছি। Am I right or wrong? Perhaps you are not very far from the truth. আপনি সত্যের থেকে খুব বেশি দূরে না হয়তো। বুঝতে পারছি। এবং তার সঙ্গে একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূত দেখা করতে গিয়েছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, এটাও আমরা জানি, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে আপনি লিগ্যাল অ্যাকশনের কথা বলছিলেন। যদি কোনো ইনকোয়ারি কমিটি গভর্নমেন্টের পক্ষ থেকে করা না হয়, আপনি সেটার বেসিসে গভর্নমেন্ট এগেইনস্টে মামলা করবেন। কিন্তু আপনি সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অপকর্মগুলো রয়েছে, এইটি বিষয়ে কি আপনি সরাসরি কোনো আইনগত ব্যবস্থা নিতে চান? ইউনূসকে পার্টি করব, আমি যে নোটিশ দেবো ওর মধ্যে ইউনূসকে পার্টি করব। হোয়াট ইজ মাই প্রবলেম? এটা কি মামলা সরকারকে দেব টাকা, ওর মধ্যে ইউনূসকে ফর ইনফরমেশন পার্টি করে দেব, আর যখন মামলা করব ইউনূসকেও করব। ওটা আসুক না, এসে বলুক, পার্টি হলেই তো আসবে। দেখি না, যদি গভর্নমেন্ট কোনো ধরনের ইনকোয়ারি কমিটি না করে, তাহলে কি আপনার মতো কোনো সিনিয়র সিটিজেন বা যে কোনো সিটিজেন ডক্টর মোহাম্মদ নিজে চেষ্টা করব।
নিজে চেষ্টা করব, নিজে মানে চেষ্টা আপনি করব। আপনি determined আপনারা তার দেখেন, বিরুদ্ধে করবেন। আপনার খেয়াল আছে কিনা ওই যে 71 ঘাতক নির্মূল কমিটি যেটা একটা ছিল, ভালো গানের কমিটি, হ্যাঁ যে জি। ওরা একটা পাবলিক ইনকোয়ারি আর পাবলিক ট্রায়াল করেছিল না, হ্যাঁ 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 রমনা পার্কে না কোথায় যেন তারা করেছিল না, ওই যার মধ্যে না, শফিক সাহেবরাও। গুলাম আজমের বিচার গণ আদালতে, ওটা কথা বলছেন? জি, জি, জি। হ্যাঁ, শাহবাগে করেছিল গণ আমরা আদালতে। আমরা হ্যাঁ কিছু না হলে তাও সেটাও তো করতে পারি। আই মিন লেটেস্ট সি, ওইটারও তো একটা ভ্যালিউ আছে, আচ্ছা এটা তো ভ্যালিউ, লেটেস্ট সি। জি। তার মানে আমরা ধরে নিতে পারি যে আর কেউ এগোক আর না এগোক, আপনি ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার প্রক্রিয়ায় যাচ্ছেন, মানে স্টেপ বাই আমি স্টেপ। আগেও করেছি, আবার করব। 106 আছে না, ইলিগাল অ্যান্ড কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, আবার করব, কি আছে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।